রাজনীতিতে কি একটি বড় ধরনের সংঘাত অপেক্ষা করছে? বিশেষ করে একের পর এক ইউনূস সরকারের ব্যর্থতা এবং তার সেই ব্যর্থতার সুযোগে কিংবা তাদের চোখে আমি বলবো এক ধরনের ধোঁয়াশা রেখে অনেকগুলো অপকর্ম সমাজে বাস্তবায়ন করার জন্য একটি চক্র বেশ সক্রিয় আছে কিছুদিন থেকেই। সেই রাজনীতির কালো মেঘের ঘনঘটায় ডক্টর ইউনূসের সরকার কি ব্যর্থ হতে যাচ্ছে? সেই সরকার কি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে এবং সেই সরকারকে সাইনবোর্ড হিসাবে সামনে দাঁড় করিয়ে রেখে অপরাধী চক্র তাদের দলীয়করণ, সমাজে অন্যায় কাজগুলা, প্রশাসনিক নিয়োগগুলা এগুলো অত্যন্ত সুচারুরূপে করে নিচ্ছে কিনা? অতি সম্প্রতি সেনাপ্রধানের বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাতের পর তিনি যেটা বলেছেন যে দেশের মানুষও নির্বাচন চায় এবং সেই নির্বাচন হওয়া পর্যন্ত তারা ইউনূস সরকারকে সহায়তা দিয়ে যাবেন, কিন্তু সেইটার মধ্যখানে যে সমস্যাটা এখন প্রশ্ন দেখা দিয়েছে মানুষের মধ্যে, যে এই রাজনীতিতে অশনি সংকেতের কারণে ইউনূস সরকার কি শেষমেশ তার ইপ্সিত লক্ষ্যে যে কাঙ্ক্ষিত নির্বাচন করার জন্য তিনি বলছেন সেটাকে তিনি করতে পারবেন কিনা? আপনারা জানেন ইতিমধ্যেই দেশের এই মুহূর্তের নির্বাচনে বা মাঠের দুটি দল বিএনপি এবং জামায়াত, তাদের মধ্যে শুরু হয়েছে এক ধরনের বাকযুদ্ধ। আর সেই বাকযুদ্ধের মধ্যে মূল কারণটা হয়ে দাঁড়িয়েছে মূলত জামাতের এক ধরনের অস্পষ্টতা এবং রাজনীতিতে তাদের অবস্থান পরিষ্কার না করে ঘোলা পানিতে মাছ শিকারের এক ধরনের অপচেষ্টার কারণেই। তার কারণটা হচ্ছে বিএনপি যখন স্পষ্টতই বলে আসছে নির্বাচন দেওয়ার জন্য, এবং এই নির্বাচন দেওয়ার আগে অবশ্য বিএনপিও বলছে একটি প্রয়োজনীয় সংস্কার। অন্যদিকে আমরা দেখি জামাতকে বারবারই তারা সংস্কারের কথা বলছে এবং এই সংস্কারের কথা বলে নির্বাচনকে পেছানোর জন্য তারা চেষ্টা করছে। তাদের সাথে যোগ হয়েছে বৈষম্য বিরোধী ছাত্রজোট এবং সেই যে কিংস পার্টি গঠিত হচ্ছে জাতীয় নাগরিক কমিটি, তারাও কিন্তু যোগ হয়ে এক সুরেই কথা বলছে। যদিও এখন সাধারণ মানুষের মধ্যে এক ধরনের পারসেপশন জেগে উঠেছে, এখন যারা বৈষম্য বিরোধী ছাত্রজোটে আছে তারা মূলত জামায়াত বা তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কর্মী দ্বারাই পরিচালিত হচ্ছে। মূলত ব্যাপক হারে যে বৈষম্য বিরোধী ছাত্রজোট, যাদের ডাকে একসময় লক্ষ লক্ষ ছাত্র জনতা নেমে আসতো, এখন আর সেগুলো হচ্ছে না বা ওইভাবে তাদের অন্ততপক্ষে প্রতিফলনও দেখা যাচ্ছে না। এমনই পরিস্থিতিতে যেটা সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে, আমি একটা একটা করে আসি দর্শক। যখন সেনাপ্রধান বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেন, তিনি বললেন যে, বা অনেকেই বলেছেন যে বেগম জিয়া যেহেতু একজন সাবেক সেনাপ্রধানের স্ত্রী, তাই তিনি তার সাথে দেখা করতেই পারেন। একই প্রশ্ন থেকেই যায়, রওশনের সাথে তো সাবেক সেনাপ্রধানের স্ত্রী, তিনি অসুস্থ, তাহলে কেন ওই জায়গায় সেনাপ্রধান যাননি? এটা যে শুধুই তার স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়া সেটা যে নয়, সেটা রাজনৈতিক পর্যবেক্ষক মহল ইতিমধ্যেই পরিষ্কার করেছেন। আজকেই আপনারা জানেন রাত্রেবেলা বেগম খালেদা জিয়া কাতারের আমিরের দেয়া একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে যুক্তরাজ্যের চিকিৎসার জন্য আসবেন এবং তার এই আসার আগ মুহূর্তেই মূলত সেনাপ্রধান সাক্ষাৎ করেছেন। এবং সেনাপ্রধান একটা কথা তার সাক্ষাৎকারে বলেছিলেন প্রথম আলোর সাথে, যে সেনাবাহিনী যদি দীর্ঘদিন মাঠে থাকে তাহলে সেনা সদস্যরা দুর্নীতি বা অপরাধের সাথে জড়িত হয়ে যাবেন, কাজেই তারাও মাঠে থাকতে চাচ্ছেন না। যার ফলে তবে তিনি এটাও বলেছেন যে নির্বাচন হওয়ার আগ পর্যন্ত সেনাবাহিনী ইউনূস সরকারের পাশেই থাকবে। ফলে সেনাবাহিনী যদি শক্তভাবে মাঠে না থাকে, এই দুর্বল পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে এখনও পুলিশকে পুরোপুরিভাবে অ্যাক্টিভ করা যায়নি, এই অপেক্ষাকৃত উইক পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে সমাজে যে অপরাধগুলো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এমনকি আমি মনে করি যে গুম খুন এগুলা আগের মতোই হচ্ছে। এবং এই সুযোগে অপরাধী চক্র বিভিন্ন জায়গায় তারা সক্রিয় হয়ে উঠেছে। একদিকে যেমন দলীয় অপরাধী চক্র তাদের দলীয় মানুষকে নিয়োগ দেওয়ার জন্য, অন্যদিকে কিছু সমাজের অসৎ মানুষ চুরি ডাকাতি দুর্নীতি সহ এবং রাষ্ট্রীয় সম্পত্তি দখলের নেশায় মেতে উঠেছে। কাজেই
এই ক্ষেত্রে ইউনূস সরকারের প্রতি মানুষেরও এক ধরনের অসন্তোষ লক্ষ্য করা যাচ্ছে, যে সমাজে ধীরে ধীরে দানা বেঁধে উঠতেছে, যার ফলে তার প্রতি মানুষের সমর্থন, এটা বলা যেতেই পারে যে আগের চেয়ে এখন অনেকটাই কমে গেছে। সাংবাদিক নুরুল কবিরের সাথে সাক্ষাতে জনাব প্রফেসর ইউনূস আহমদ তিনি নিজেও স্বীকার করেছেন যে তিনি ব্যর্থ। তিনি অবশ্য অকপটেই স্বীকার করেছেন, যেটা আমাদের দেশের রাজনীতিবিদরা অবশ্য সরাসরি স্বীকার করেন না। এই জন্য তাকে ধন্যবাদ। কিন্তু বাস্তবতা হচ্ছে তার এই সরলতা এবং সিম্পলিসিটির চেয়েও বড় কথা হচ্ছে রাষ্ট্র পরিচালনার জন্য তাকে আরও বেশি কঠোর হতে হবে। এখন এই সেনা প্রধানের সাক্ষাৎকার, বেগম জিয়ার এখানে চিকিৎসা নীতি আসা এবং এক ধরনের দুয়াশাপূর্ণ বক্তব্যের কারণে মানুষের মধ্যে কিন্তু শঙ্কাটা কিন্তু সময় সময় বাড়তেছেই। আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতা এবং তাছাড়া এখানে আর কয়েকটা বিষয় আছে দর্শক। বিএনপি কেন নির্বাচনের জন্য চাপ দিচ্ছে? কারণ যতই সময় যাবে ততই দেখা যাবে এক একটা পক্ষ তার দলীয় লোকদেরকে প্রশাসনের বিভিন্ন জায়গায় বসানোর জন্য ব্যস্ত হয়ে উঠবে, মতদ্বৈততা দেখা দেবে, নির্বাচনের পরিবেশ বিঘ্ন হবে। এবং এখানে দুটা জিনিস আমাদেরকে অত্যন্ত গুরুত্বের সহিত বিবেচনা করতে হবে নির্বাচন নিরপেক্ষ করা এবং গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য। এক, এই যে সামনে যে বিডিআর হত্যাকাণ্ড বা আরও অনেকগুলা হত্যাকাণ্ড, জুলাই অগাস্টের যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের বিচারগুলা যারাই নির্বাচিত হয়ে আসবে তারা পুরোপুরি করতে পারবে কি না? যদি বিএনপি আসে, আমি যদি বলছি দর্শক, আমি মনে করি বিএনপির একাধিকবার রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা তাদের আছে। তারা জানে যে রাষ্ট্র পরিচালনায় এই সকল বিচারগুলা করতে গেলে কি কি ব্যারিয়ার ফেস করতে হয়, এবং আমি মনে করি বিএনপি সেটা করতে সক্ষম হবে। আমি অন্ততপক্ষে মনে করি না, বা আমার অ্যানালাইসিস বলে না, এই ইন্টারিম গভর্নমেন্ট তারা ক্ষমতায় থাকা অবস্থায় জুলাই অগাস্ট হত্যাকাণ্ডের সবগুলা বিচার করতে পারবে কিংবা বিডিআর হত্যাকাণ্ডের বিচারকে শেষ করতে পারবে। এই বিচারগুলা যদি বিএনপি মনে করে তারা কনফিডেন্ট তাকে করতে পারবে, তাহলে বিএনপির উচিত হবে শক্তভাবে নির্বাচনের জন্য চাপ দেওয়া। কারণ নির্বাচনের জন্য যত বেশি চাপ দেওয়া হবে ততই যে সংস্কারগুলো বলা হচ্ছে সেটা হয়তোবা দ্রুততার সহিত এগুবে। অন্যথায় দেখা যাবে সময় ক্ষেপণের নামে, আর এই সময় ক্ষেপণের জন্য যারা সেই তথাকথিত আপনার জাতীয় নাগরিক কমিটি গঠন করছেন তারা মূলত বৈষম্য বিরোধী ছাত্র জোটের দ্বারাই প্রভাবিত। এবং এই যে তারেক রহমান সাহেব যেটা বলেছেন যে দল একটা নয় কয়েকটাও যদি হয়, এমনকি 10টা দলও যদি হয় আপত্তি নেই। ইয়েস, বিএনপির মতো দল মনে করে না দল 10টা হলেই যে সমস্যা হবে। সমস্যা যে জায়গায় হচ্ছে সেটা হচ্ছে যে এই যে পার্টিটা গঠিত হচ্ছে তারা কিংস পার্টি রূপে খ্যাত হচ্ছে। তারা সরকারের কারো কারো পক্ষ থেকে ডিফেন্স পাচ্ছে, এবং সরকারের ছত্রচ্ছায়ায় যেন কোনো রাজনৈতিক দল না হয়, এই ব্যাপারে বিএনপিকে আরও কঠোর অবস্থান নিতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবেও সত্য, আন্দোলনের আরেক শক্তি জামায়াতে ইসলামী সেই ক্ষেত্রে নীরবতা পালন করবে। তাদের সেই জন্মলগ্ন থেকেই যাদের বিতর্কিত ভূমিকা এবং বিতর্কিত কাজ, তারা এখনও এই ব্যাপারে স্পষ্ট করে না তাদের অবস্থান। কারণ তারা মনে করে এই কিংস পার্টি যদি হয় তাহলে এগুলো তো তাদেরই লোক, তাদের দল থেকেই বের হয়ে যাওয়া, বা অনেকেই বলেন এগুলো হচ্ছে জাতীয় নাগরিক কমিটি কিংবা বৈষম্য বিরোধী ছাত্র জোট, এগুলো হচ্ছে জামায়াতের বা শিবিরের এক্সটেন্ডেড ফরম্যাট। সে যাই হোক, সেটা সময়ই বলে দেবে। কিন্তু যদি তারা সরকারের ছত্রচ্ছায়ায় এ ধরনের কোনো দল গঠন করতে চায়, সেটার ব্যাপারে বিএনপিকে আরও কঠোর হতে হবে কিংস পার্টির ব্যাপারে। তারপরে জামাত বিএনপির মধ্যে যে বাকযুদ্ধতা আমি বললাম দর্শক, সেটা জামাত যখন একের পর এক বিএনপিকে দায়ী করে বিভিন্ন জায়গায় আকারে ইঙ্গিতে বক্তব্য দিচ্ছে, বিভিন্ন সেমিনারে সবাই তারা বিএনপিকে দায়ী করছে, বিএনপি গেলে এইটা হয়ে যাবে ওইটা হয়ে যাবে, তখন তার উত্তরে রিজভী সাহেবও বলেছেন যে আপনাদের 71-এর ভূমিকা কি বা রক কাটার ভূমিকা, এই প্রসঙ্গটা নিয়ে আসছেন। কিন্তু এগুলা যতই আলোচনা হবে ততই তিক্ততা আরও বাড়বে, যার ফলে নির্বাচনের পরিবেশ ধ্বংস হবে। এবং ইউনূস সরকারের দ্বারা নির্বাচন পর্যন্ত, আমি নির্বাচন পর্যন্ত কেন বলছি দর্শক, তার একটা বিশেষ কারণ আছে। আমাদের কাছে খবর আছে যে এই সরকারকে ব্যর্থ করার জন্য একটা অর্গানাইজড ওয়েতে
একটা একটা চক্র কিন্তু মাঠে নেমে গেছে, যাতে করে এই সরকারকে, ডক্টর ইউনূসকে যার সাইনবোর্ড হিসাবে সামনে রেখে তারা পিছনের দরজা দিয়ে তাদের যত অপকর্ম আছে সেগুলো তারা যেন সাকসেসফুল হয়ে যায়। আর সে কারণেই বলা হচ্ছে, আমি বলছি বিএনপিকে আরও কঠোর হতে হবে। নির্বাচনকালে প্রশাসন এখন আমি যেটা বললাম যে বিএনপি যদি ক্ষমতায় আসে, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, দীর্ঘদিন 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে তার অনুগত প্রশাসনের লোকজন তো আছে প্রশাসনে, আপনি তো সব তো আর বের করে দিতে পারবেন না। এখন পাশাপাশি জামায়াতে ইসলামী তাদের যাই আছে এদেরকে সব টপ লেভেলে নিয়োগ করে রেখে দিচ্ছে, যার ফলে এই ক্ষেত্রে বিএনপি যদি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেও জনগণের বুঝে, সেই ক্ষেত্রে এই প্রশাসন পরিচালনা করতে গিয়ে বিএনপিকে অনেক হুচট খেতে হবে। কাজেই বিএনপিকে এখনই এই ব্যাপারে সজাগ হতে হবে এবং আরও বেশি কঠোরভাবে সরকারের এই যে নিয়োগ বাণিজ্য, সরকারের নিয়োগ বাণিজ্য আমি বলবো না, এটা সরকারকে সাইনবোর্ডে রেখে যারা পিছন থেকে নিয়োগ বাণিজ্য চালাচ্ছে তাদের ব্যাপারে কঠোর হতে হবে। এবং এই সকল উপদেষ্টা, কিছু কিছু উপদেষ্টা আমি বলছি, এবং এই এই সমন্বয়কদের অনেকের ব্যাংক হিসাব, তাদের এই অর্থের উৎস, এই দামি দামি গাড়ি বিএমডাব্লিউ, মার্সিডিজ আর প্রাডো গাড়ি চড়ার মতো টাকা বা উৎস কোথার থেকে আসে সেটা জনগণের সামনে আরও শক্তভাবে নিয়ে আসা উচিত। আপনারা দেখেছেন যে ডক্টর ইউনূস সাহেব নুরুল কবিরের সহিত সাক্ষাৎকারে তার অসহায়ত্ব প্রকাশ করেছেন, কিন্তু অসহায়ত্ব প্রকাশ করলে তো আপনাকে হবে না। আপনি আইদার আপনার কিছু কিছু উপদেষ্টাকে পরিবর্তন করুন, অথবা এই যে নিয়োগগুলা হচ্ছে অযোগ্য অদক্ষ লোকগুলাকে বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে, সংস্কারের অর্থ বা স্বচ্ছতা আনার অর্থ এই নয় যারা আওয়ামী লীগ করেছে তাদেরকে সবাইকেই বাদ দিতে হবে, বাদ দিয়ে শুধুমাত্র একটি দলের অনুগত লোককে বসাতে হবে বা অন্য পক্ষকে বসাতে হবে, এটার নাম সংস্কার নয়। সংস্কার হচ্ছে আপনার যোগ্য দক্ষ যে মানুষটি তাকে প্রশাসনে নিয়ে আসতে হবে। এবং যাই হোক, আমি এবং আপনারা দেখেছেন আরও অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে নির্বাচনের ব্যাপারে। একটা পক্ষ বলছে যে তারা সংস্কার করতে চায়, বিচার করতে চায় অপরাধীদের নির্বাচন পরে, কিন্তু জাকসু সহ ছাত্র সংসদ নির্বাচনগুলোর ক্ষেত্রে তারা বলছে এখন এই নির্বাচন চায়। কেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সংস্কার শেষ না করেই তাড়াহুড়া করে এখন এই নির্বাচনের কথা বলা হচ্ছে? এখানেও একটি রাজনৈতিক দলের ইন্ধন আছে। যাই হোক, আমি এইটা এই আমার এই ভিডিওর সার কথা আমি বা সংক্ষেপ টানবো এটা বলে যে বিএনপিকে অত্যন্ত সতর্কতার সহিত এগুতে হবে, এবং বিএনপি যেভাবে এখন চাপ সৃষ্টি করছে সরকারের উপর নির্বাচনের জন্য, আমি মনে করি বিএনপির এই চাপ অব্যাহত রাখতে হবে এবং এই চাপের পাশাপাশি প্রশাসনকে দরিয়ে দিতে হবে যে এই জায়গায় অযোগ্য অদক্ষ সন্ত্রাসী দুর্নীতিবাজ লোকগুলাকে নিয়োগ দেওয়া হচ্ছে। শুধুই যে কেউ আওয়ামী লীগ করেছে বলেই তাকে সরিয়ে দিয়ে আরেকজনকে বসাতে হবে, এইটার নাম তো সংস্কার হতে পারে না। কিন্তু এখন আমরা প্রশাসনের যেটা দেখছি, আমি আবারও বলছি দর্শক, এই কাজগুলো করা হচ্ছে এবং প্রশাসনকে একটি চক্র তাদের মতো করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছে, যার ফলে বিএনপি ক্ষমতায় আসলেও তাদের পক্ষে প্রশাসন পরিচালনা করা, বিচার কাজগুলো পরিচালনা করাটা একটু কঠিন হয়ে যেতে পারে। সে কারণে আমি আবারও বলছি, বিএনপি যেন কঠোর হয় এবং এই নিয়োগগুলা যেন একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে, এবং এই নিয়োগগুলা যাতে করে যোগ্য ব্যক্তিদের কাছেই যায়, সেটা যেন সরকার সচেতনভাবে হ্যান্ডেল করে। এই ব্যাপারে বিএনপিকে কথা বলতে হবে শক্তভাবে। তবে রাজনীতিতে যে এক ধরনের কনস্পাইরেসি চলতেছে এবং এখনও সব কিছুই দুয়াশা রয়ে গেছে দর্শক। বিশেষ করে আমরা এখন পর্যন্ত সেই প্রশ্নের উত্তর কিন্তু পাইনি, ক্যান্টনমেন্টে যে 626 জন ছিল এরা গেল কিভাবে পালিয়ে, এদেরকে কারাই বা সহায়তা করলো? এখন কি আবার কোনো পক্ষ এটা পরিকল্পিতভাবে চাচ্ছে কিনা যে এক পক্ষকে দিয়ে অন্যায় করিয়ে তাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে একটা বিশৃঙ্খল পরিস্থিতি এবং তাদের মধ্যে একটা সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করিয়ে আবার অন্য তৃতীয় কোনো পক্ষ ক্ষমতাও নিতে চাচ্ছে কিনা? এ ধরনের কিন্তু অনেকগুলো সম্ভাবনাই এখন কিন্তু সামনে আসছে। আমি আগেই বলেছি দর্শক, আমরা এখনও এই ব্যাপারটা নিয়ে বিভিন্ন ধরনের সংবাদ পাচ্ছি, ফলে দেশের জন্য বিএনপিকে এখনই আরও সচেতন হওয়া উচিত বলে আমি মনে করি। আজ এই পর্যন্তই।